পারস্যের নতুন সূর্য। ইরানের গ্যাস ফিল্ড কি যুক্তরাষ্ট্রের ঘুম কাড়বে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের পথে তেহরান। পারস্য উপসাগরের উপকূলে বাতাসে ভারী ধুলো, দূরে তেলের কূপে আগুনের লাল আভা ঝলক দিচ্ছে, কিন্তু চারপাশে নীরবতা। এই নীরবতার মধ্যে ইরানি প্রকৌশলীরা বিশাল মরুভূমির নিচে আবিষ্কার করেছেন এমন এক সম্পদ যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য এক দশকের জন্য বদলে দিতে পারে। এটি সেই মুহূর্ত যখন বিশ্ব রাজনীতির মানচিত্র আরেকবার নতুন করে আঁকা শুরু হলো। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, ইরানের দক্ষিণাঞ্চলের এই নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার কোনো সাধারণ ঘটনা নয়, এটা এক ভূ রাজনৈতিক কৌশল। নিষেধাজ্ঞা পেরিয়ে ইরান এখন আর শুধু একটি তেলের দেশ নয়, এটা প্রযুক্তির, বিজ্ঞানের এবং কৌশলের দেশ। নেতানিয়াহুর ৩ হুমকি এবং ইরানের শক্তি। কয়েক বছর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি কি? তিনি দ্বিধা না করেই উত্তর দিয়েছিলেন, প্রথম হুমকি ইরান, দ্বিতীয় হুমকি ইরান, তৃতীয় হুমকিও ইরান। তখন এই কথাকে রাজনৈতিক নাটক মনে হলেও আজ তা এক নিষ্ঠুর বাস্তবতার প্রতিধ্বনি। কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি যখন চেয়েছিল অর্থনীতি চেপে ধরে ইরানকে হাঁটু গেড়ে বসাতে, তখন ঘটেছে উল্টোটা। ইরান নিষেধাজ্ঞার নিচে গড়ে তুলেছে এক আত্মনির্ভরশীল সামরিক ও প্রযুক্তিগত সাম্রাজ্য। পশ্চিমা শক্তি যে তালা দিয়ে ইরানকে বন্দী করতে চেয়েছিল, তার চাবি এখন ইরানের হাতে। ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগরের উপকূল থেকে কিছু কিলোমিটার দূরে আবিষ্কৃত হয়েছে গ্যাস ফিল্ড। এতে মজুত রয়েছে প্রায় 10 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এবং প্রায় 200 মিলিয়ন ব্যারেল তেল। এটি বাংলাদেশের বার্ষিক গ্যাস ব্যবহারের প্রায় 7 গুণ। ইরানের তেলমন্ত্রী বলেছেন, এটি শুধু জ্বালানি নয়, এটি সার্বভৌমত্বের শক্তি। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, এই আবিষ্কার ইরানের অর্থনীতিতে $1 ট্রিলিয়ন যোগ করতে পারে। ইরান এখন শুধু জ্বালানির রপ্তানিকারক নয়, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে চলেছে, যা সরাসরি সৌদি আরব, কুয়েত ও কাতারের আধিপত্যে আঘাত হানছে। নিষেধাজ্ঞাকে অস্ত্র বানানো। গল্প এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরেও ইরান যেভাবে তাদের রপ্তানি চালিয়ে যাচ্ছে, তা এক প্রকার গুপ্তযুদ্ধের কৌশল। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ইরান তাদের তেল চীনে পাঠাচ্ছে এবং বিনিময়ে কোনো ডলার না নিয়ে নিচ্ছে আধা তৈরি গাড়ি। সেই গাড়িগুলো ইরানের মেড ইন ইরান ট্যাগ লাগিয়ে বাজারে ছাড়া হচ্ছে। মার্কিন ভূ রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা এখন আর ইরানকে থামাতে পারে না, বরং এটি যুক্তরাষ্ট্রের দুর্বলতাকেই প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ করিম সাদিক মন্তব্য করেছেন, ইরান এখন নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পশ্চিমা দেশগুলো আগে কল্পনাও করেনি। তেহরানের এই ক্রমবর্ধমান শক্তিতে ঘুম কেড়ে নিয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের। ইসরায়েল এখন সরাসরি সামরিক প্রস্তুতিতে নেমেছে। তেল আবিবে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে অতিরিক্ত থার্ড মিসাইল ডিফেন্স ইউনিট এবং দক্ষিণ কোরিয়া থেকে আনা হচ্ছে প্যাট্রিয়ট সিস্টেমের নতুন ব্যাটারি। অন্যদিকে ইরানও বসেনি। তারা রাশিয়ার সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করেছে এবং চীনের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হরমুজ প্রণালী থেকে ইরাক সীমান্ত পর্যন্ত সক্রিয় করেছে। ইরানের আকাশ। হঠাৎ তেহরানের সামরিক সদর দপ্তরে একটি জরুরি বার্তা পৌঁছায়। একটি অজানা স্টেলথ ড্রোন ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে। সেটি ছিল আমেরিকার তৈরি লকহিড মার্টিনের অত্যাধুনিক RQ-170 সেন্টিনেল ড্রোন। পঞ্চম প্রজন্মের এই ড্রোনটিকে তখন পর্যন্ত কোনো দেশের রাডার সহজে ধরতে পারত না, কিন্তু সেদিন ভাগ্য ছিল ভিন্ন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট সক্রিয় করে। কয়েক মিনিটের মধ্যে ড্রোনটির GPS সিগন্যাল জ্যাম করা হয় এবং অলৌকিক বা আশ্চর্যজনকভাবে সেটি প্রায় অক্ষত অবস্থায় ইরানের মাটিতে অবতরণ করে। সামরিক রহস্য ফাঁস, আমেরিকার দুঃস্বপ্ন। 2011 সালের এই ঘটনা দ্রুতই বিশ্বজুড়ে এক বিরাট ভূ রাজনৈতিক বিষয়ে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা তখন মন্তব্য করেছিলেন, RQ-170 সেন্টিনেল একটি চলমান প্রযুক্তিগত ল্যাবরেটরি। এটি ইরানের হাতে পড়া মানে যুক্তরাষ্ট্রের সামরিক রহস্য ফাঁস হয়ে যাওয়া। ওয়াশিংটন পোস্টে লিখেছিল, ড্রোনটি হারানো কেবল একটি যন্ত্র হারানো নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের গোপন সামরিক সফটওয়্যারের এক অনবদ্য ক্ষতি।
প্রায় 2000 কিলোমিটার রেঞ্জের এই ড্রোনটি তখন ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিন্তু সেই প্রযুক্তি রাতারাতি পরিণত হলো আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এ জন্ম নিল শাহিদ ড্রোন। ইরানের হাতে ধরা পড়ার পর শুরু হয় এক নতুন অধ্যায়, রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইরানের প্রকৌশলীরা মাত্র 18 মাসে ড্রোনটির মূল কাঠামো পুনর্নির্মাণ করতে সক্ষম হন। এর ফলস্বরূপ জন্ম নেয় ইরানের নিজস্ব শাহিদ 191 এবং শাহিদ 197 সিরিজের ড্রোন। ইসরায়েলি সংবাদ মাধ্যম বিশ্লেষণ করে বলেছে, ইরান শুধু কপি করেনি, বরং প্রযুক্তিটিকে নতুন স্তরে উন্নীত করেছে। শাহিদ এখন শুধু নজরদারি ড্রোন নয়, এটি এখন আক্রমণাত্মক অস্ত্র। ড্রোনটির প্যালোড 500 কেজি থেকে বাড়িয়ে 100 কেজি ধরা হয়েছে এবং এতে যুক্ত করা হয়েছে 3টি ইয়ার্ড টু গ্রাউন্ড মিসাইল। এই মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উন্নত ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। ইরান দাবি করেছে এই ড্রোন শত্রু রাডারকে ধোঁকা দিতে সক্ষম এবং প্রয়োজন হলে ভুল সংকেত পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেঙে দিতে পারে। ডিফেন্স পোস্ট লিখেছে, RQ-170 ছিল যুক্তরাষ্ট্রের গর্ব, কিন্তু প্রযুক্তির পুনর্জন্ম এখন তেহরানের হাতে। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় এখন এই শাহিদ ড্রোন। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান একই যোগে শাহিদ ড্রোন দিয়ে প্রথম আঘাত হানে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা ডেভিড স্লিং সিস্টেম অন্তত 60 থেকে 70% অচল হয়ে পড়তে পারে। কারণ স্টেলথ প্রযুক্তির এই ড্রোনগুলো শনাক্ত করা তাদের পক্ষে সবসময় সম্ভব নয়। প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে ইরানের অন্যান্য সাধারণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহজেই ইসরায়েলি শহরগুলোতে আঘাত হানতে পারবে। ইরানের এই প্রযুক্তিগত উদ্ভাবন তাকে শুধু আত্মনির্ভরশীল সামরিক শক্তিতে পরিণত করেনি, বরং আন্তর্জাতিক অস্ত্র বাজারেও জায়গা করে নিয়েছে। আজ রাশিয়াও ইরান থেকে ড্রোন কিনেছে। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি করবে? বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সক্ষমতা যত বাড়ছে, যুদ্ধের ঝুঁকি ততই বাড়ছে। তেহরানের সামরিক ঘাঁটিতে এখন সারি সারি দাঁড়িয়ে আছে শাহিদ ড্রোন। প্রশ্ন হলো, কখন সেই মুহূর্ত আসবে যখন ইরানের আকাশ থেকে একদল স্টেলথ ড্রোন একসাথে উড়ে গিয়ে ইতিহাস বদলে দেবে? এনপিটির বাঁধন ছিঁড়ে ইরান কি পারমাণবিক অস্ত্রের পথে? তেহরানের সীমাহীন ক্ষেপণাস্ত্রের ঘোষণা, মনস্তাত্ত্বিক যুদ্ধ নাকি নতুন বৈশ্বিক ভারসাম্যের সূচনা? এই মুহূর্তে সারা বিশ্বকে থামিয়ে দিয়েছে একটি মাত্র প্রশ্ন, ইরান কি এখন এনপিটি চুক্তির বাঁধা ভেঙে পারমাণবিক অস্ত্র তৈরির পথে? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ঘোষণা ছিল স্পষ্ট, ইরান IAEA এর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। এর অর্থ কার্যত ইরান এখন আর কোনো বহিরাগত সংস্থার কাছে তার পারমাণবিক কর্মসূচির জন্য জবাবদিহি করবে না। এই ঘোষণার পর বিশ্ব জুড়ে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান এবার পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিতে যাচ্ছে, নাকি পশ্চিমা জোটকে এক মনস্তাত্ত্বিক ধাক্কা দিতে তেহরান খেলছে এক নতুন ভূ রাজনৈতিক দাবার চাল? এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটি হলো পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের জন্য জাতিসংঘের একটি বৈশ্বিক চুক্তি। এই চুক্তিতে থাকা দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন কোনো দেশ এই চুক্তি স্থগিত করে বা বেরিয়ে আসে, তখন তার মানে হলো সেই দেশ নিজের পারমাণবিক কর্মসূচির ওপর আর কোনো নজরদারি মেনে নেবে না। কূটনৈতিক মহলে কানাঘুষা শুরু হয়েছে, ইরান কি তাহলে এবার স্বাধীন পরমাণু রাষ্ট্রের পথে হাঁটছে? বিশ্লেষকরা বলছেন, গত জুন মাসে ইসরায়েলি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বহু পরমাণু বিজ্ঞানী নিহত হওয়া এবং স্থাপনা ধ্বংসের পরই এই সিদ্ধান্তে বীজ রোপিত হয়েছিল। তেহরান এখন বলছে, তোমরা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছ, এখন আমরা নিজেদের মতো চলব। ক্ষেপণাস্ত্রের সীমা তুলে নিলেন খামেনি। ইরানের সিদ্ধান্ত শুধু পরমাণু চুক্তি পর্যন্তই থামেনি, এর চেয়েও বড় পদক্ষেপ এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে। দীর্ঘদিন ধরে 2200 কিলোমিটার পর্যন্ত সীমা ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, কিন্তু এখন সেই সীমা আর নেই। এর অর্থ কি দাঁড়ায়? ইরান এখন চাইলে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে যা ইউরোপের গভীরে, এমনকি মার্কিন ঘাঁটিতেও পৌঁছাতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই সীমাহীন ক্ষেপণাস্ত্র ঘোষণা আসলে প্রতিশোধের প্রতিধ্বনি। তেহরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগের প্রধান আহমদ রেজা কাপুর খান তো স্পষ্ট করে বলেছেন, আমেরিকানরা ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জ 500 কিলোমিটারের নিচে নামানোর স্বপ্ন নিয়েই মরবে, অর্থাৎ
ক্ষেপণাস্ত্র এখন জাতীয় মর্যাদার প্রতীক। ইরানের সামরিক কাঠামোতে চলছে এক অভূতপূর্ব জাগরণ। দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস আজ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এক সামরিক ইউনিট। তাদের হাতে এখন এমন অস্ত্র আছে যা 3000 কিলোমিটার দূরত্বেও আঘাত হানতে পারে। নৌবাহিনী হাতে নিয়েছে ফাতে কাদির নামের সাবমেরিন, আর আকাশে আছে খুররমশর 4, যার গতি শব্দের চেয়েও 3 গুণ বেশি। ইরানের চোখে প্রতিটি ক্ষেপণাস্ত্র শুধু ইস্পাত নয়, বরং তা হলো পশ্চিমা আধিপত্যের অপমানের জবাব। প্রেক্ষাপট এখন পরিষ্কার, ইরান আর কোনো বাধা মানছে না, না এনপিটি, না ক্ষেপণাস্ত্রের সীমা, না পশ্চিমা চাপ। প্রশ্ন হলো, এখন যখন তেহরান পরমাণু ও ক্ষেপণাস্ত্র দুই দিকেই সীমাহীন হয়ে উঠছে, তখন কি মধ্যপ্রাচ্য ঢুকছে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার যুগে? নাকি এই ইরানই তৈরি করবে নতুন বৈশ্বিক ভারসাম্য, যেখানে প্রতিরোধী হবে শান্তির নতুন সংজ্ঞা? তেহরানের কূটনৈতিক ভূমিকম্প, পরমাণু চুক্তির ফাঁস ছিঁড়ে ইরান কি পারমাণবিক যুগের পথে? তেহরানের সংসদ ভবনে বৈঠকে যখন প্রেসিডেন্ট, সেনাপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা এক টেবিলে বসলেন, তখন আন্তর্জাতিক মহলের শ্বাসরুদ্ধকর অপেক্ষার শুরু। আলোচনার কেন্দ্রে ছিল একটি মাত্র বিষয়, জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। বৈঠকের সিদ্ধান্ত যা হলো তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষিত হলো, ইরান এনপিটি চুক্তির কার্যক্রম স্থগিত করেছে। পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব যখন তেহরানের উপর নতুন করে চাপ সৃষ্টি করছিল, তখনই এই চরম পদক্ষেপ নিল ইরান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা খোলাখুলি জানালেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব তুলেছে। দীর্ঘ নীরবতা ভেঙে ইরানের বার্তা স্পষ্ট, যারা আমাদের উপর আঙুল তোলে তারাই আজ পরমাণু অস্ত্র বাড়িয়ে চলেছে, আমরা চুপ করে থাকব না। আল জাজিরা এই ঘোষণাকে শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক এক ভূমিকম্প হিসেবে আখ্যা দিয়েছে। সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স ও জার্মানি জরুরি বৈঠকে বসেছে। 1968 সালে যখন এনপিটি চুক্তি গৃহীত হয়, তখন শর্ত ছিল নিরাপত্তা পরিষদের 5টি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, কেবল পারমাণবিক অস্ত্র রাখবে, অন্যদের জন্য তা নিষিদ্ধ। বিশ্লেষকরা বলেন, এই চুক্তি ছিল একটি অসম বাঁধন, যেখানে শক্তিশালীরা নিজেদের অস্ত্র ভান্ডার আরো 3 গুণ বাড়িয়েছে আর দুর্বলদের রেখেছে বন্দী করে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ রবার্ট কার্লাইল একে শক্তির ভারসাম্য রক্ষা নয়, বরং নিয়ন্ত্রণের কৌশল বলে মন্তব্য করেছেন। ইরানের ভেতরেও এই ধারণা দৃঢ় হয়েছে যে যাদের হাতে অস্ত্র নেই, আন্তর্জাতিক মঞ্চে তাদের কোনো কণ্ঠস্বর নেই। বিবিসি পার্সিয়ান একসময় লিখেছিল, ইরানের ওপর চাপ একদিন তাকে অস্ত্রের পথে ঠেলে দেবে, আর নিষেধাজ্ঞাগুলো তেহরানকে থামায়নি, বরং তার সামরিক সংকল্পকে আরো দৃঢ় করেছে। ইরান ইতিমধ্যে আন্তর্জাতিক পরিদর্শকদের দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে এবং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কেন্দ্রে নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, তারা আর কারো শর্তে বাঁধা নয়। চীন ও রাশিয়া প্রকাশ্যে ইরানের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে। ইরানের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই চরম উদ্বিগ্ন। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী পেন্টাগন এখন ইরানের সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইসরায়েল ইতিমধ্যেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং সীমান্তে ড্রোন নজরদারি বাড়িয়েছে। জেরুজালেম পোস্ট লিখেছে, ইরান প্রথম আঘাত হানলে ইসরায়েলের প্রতিক্রিয়া হবে অভূতপূর্ব। মার্কিন যুদ্ধবিমান কাতারের ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। ওমান উপসাগরে মার্কিন নৌবহরের উপস্থিতিও সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির পরামর্শ পরিষদের সদস্যরা প্রকাশ্যে বলেছেন, যদি তাদের উপর আঘাত আসে, প্রতিক্রিয়া হবে সরাসরি। মিডল ইস্ট মনিটর মন্তব্য করেছে, এই অঞ্চল এখন এক নতুন সামরিক সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। নিষেধাজ্ঞার প্রাচীর টপকে ইরানকে অপ্রতিরোধ। পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞা যেন তেহরানকে থামাতে পারছে না, বরং প্রতিটি নতুন চাপের মুখে ইরান যেন আরো বেশি করে তার সামরিক ও পারমাণবিক শক্তি অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে, দিনের পর দিন নিষেধাজ্ঞা দিয়েও যুক্তরাষ্ট্র বা ইউরোপ কি কোনোদিন ইরানকে পরাজিত করতে পারবে, নাকি তেহরান এখন এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হওয়ার পথে?
পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা যখন ইরানের অর্থনীতিকে জর্জরিত করছে, ঠিক তখনই তেহরানের বিজ্ঞানীরা নীরবে কিছু একটা গড়ে তুলছে। সম্প্রতি ইরান হঠাৎ করেই জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে তাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক সাময়িক স্থগিত করেছে। এর কারণ ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে স্নায়বিক প্রক্রিয়া জারি করে বাণিজ্যিক নিষেধাজ্ঞার চাপ সৃষ্টি করা। তেহরান এর জবাবে পরিষ্কার জানিয়ে দিয়েছে NPT চুক্তি থেকে তারা সাময়িকভাবে সরে আসছে। এর ফলে জাতিসংঘের সংস্থাটি আর ইরানের পারমাণবিক কার্যক্রমের ওপর সরাসরি তদারকি করতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খোলাখুলি বলেছেন, যদি জাতিসংঘের এমন কোনো প্রস্তাব আসে যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করে, তবেই তারা চুক্তিতে ফিরবে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে জল্পনা বাড়িয়েছে। তবে কি এবার ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে? 6টি পরমাণু অস্ত্র তৈরির উপাদান ও ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি। চলতি বছরের জুন মাসে IAEA তাদের এক বিবৃতিতে জানিয়েছিল ইরানের হাতে 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে, যা দিয়ে দেশটি নিমিষেই 6টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতের পর সেই ইউরেনিয়াম এখন কোথায় তা নিয়ে আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ। এদিকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এর পক্ষ থেকে এসেছে আরো চাঞ্চল্যকর ঘটনা। তাদের বর্তমান ক্ষেপণাস্ত্রগুলোর সর্বোচ্চ হামলার পরিধি 2000 কিলোমিটার, কিন্তু IRGC এখন এই সীমা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করেছে। তাদের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আনসারি সাফ জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রয়োজন অনুসারে যে কোনো পর্যায়ে বাড়ানো হবে। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় এবং সেই মারণাস্ত্র বহনের জন্য তারা শক্তিশালী ক্ষেপণাস্ত্র গড়ছে। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবারই এই দাবি অস্বীকার করে বলেছেন, তেহরান মূলত বেসামরিক খাতের উন্নয়নে ইউরেনিয়াম ব্যবহার করবে। তবে সামরিক বিশ্লেষকদের মতে বেসামরিক কাজের জন্য 60% পরিশুদ্ধ ইউরেনিয়ামের কোনো প্রয়োজন নেই। পশ্চিমের নিষেধাজ্ঞার মুখে নতি স্বীকার না করে উল্টো IAEA এর নজরদারি থেকে সরে আসা এবং ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা, এগুলো ইঙ্গিত দিচ্ছে এক নতুন সামরিক শক্তির উত্থানে। ইরান যেন এখন কোনো বাধা নামে নেই তার প্রতিরক্ষা শক্তিকে অপ্রতিরোধ করার পথে এগোচ্ছে। তাহলে কি পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এখন বুমেরাং হচ্ছে? চাপ যত বাড়ছে, তেহরান ততই কি পরমাণু অস্ত্রের পথে এগোচ্ছে? ইরানকে দমানোর এই পুরনো স্নায়বিক প্রক্রিয়া কি শেষ পর্যন্ত পশ্চিমের জন্য এক বিরাট সংকটের জন্ম দেবে? আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ইরান কি পারমাণবিক শক্তিতে বলিয়ান হয়ে মুসলিম বিশ্বের নতুন সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে, যাকে থামানো পশ্চিমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠবে? জলের নিচে শব্দহীন যুদ্ধ, হরমুজ প্রণালীতে ইরানের ফাতা আতঙ্ক, বিশ্বজুড়ে তেলের লাইফলাইনে বিপর্যয়ের ছায়া। আকাশে চাঁদ ডুবে যাচ্ছে আর হরমুজ প্রণালীর জল ভারী এক নীরবতায়। জলের গভীরে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতা ক্লাস সাবমেরিন যেন নীরব এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব রাজনীতির এই নতুন মঞ্চায়নে সামরিক সংঘর্ষ এখন আর আকাশে বা জমিতে নয়, তা স্থান নিয়েছে সমুদ্রের গভীরে, যেখানে রাডার আর স্যাটেলাইটের চোখ পৌঁছায় না। হরমুজ প্রণালীর উপর দিয়ে যখন মার্কিন স্টেলথ বোমারু বিমান চক্কর দিচ্ছে, তখনই ভেসে আসছে এনক্রিপ্টেড বার্তা, সাবমেরিন প্রস্তুত, মিশন শুরু। এই নিঃশব্দ উত্তেজনা জানান দিচ্ছে মধ্যপ্রাচ্য এখন এক সর্বনাশা সংঘাতের দ্বারপ্রান্তে। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিবর্তনীয় হলেও সামরিক পুনর্বিন্যাসে দেখা দিয়েছে এক অদ্ভুত সতর্কতা। কাতার থেকে $12 মিলিয়ন মূল্যের F-15 স্ট্রাইক ইগল যুদ্ধ বিমানগুলো হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আইডাহো ঘাঁটিতে। এর কারণ হিসেবে বলা হচ্ছে ট্রেনিং, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন এটি একটি স্পষ্ট সেফটি রিডিপ্লয়মেন্ট। আশঙ্কা করা হচ্ছে ইরানের পাল্টা হামলায় যেন কাতারের এই মূল্যবান বিমানগুলো ধ্বংস না হয়। একই সাথে আল উদেইদ ঘাঁটির অনেক অস্ত্র তুরস্ক সীমান্তবর্তী ইরাকি ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। এই পুনর্বিন্যাসের মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ানক যুদ্ধের ক্ষণঘটা। ইরান বা ইসরায়েলকে নয়, বরং নিজেদের সামরিক সম্পদ রক্ষার এই কৌশল ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র জানে সংঘাত আসন্ন। হরমুজ প্রণালী বন্ধের ক্ষমতা, ইরানের নীরব অস্ত্র। ইরানের শক্তির মূল চমক লুকিয়ে আছে জলের গভীরে।
চীন ও ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাবমেরিন ব্যবহার করে ইরানের বন্দরগুলিতে হামলা চালাতে পারে। এর জবাবে ইরান তাদের ফাতাহ ক্লাস সাবমেরিনকে প্রস্তুতি রেখেছে মিসাইল, টর্পেডো ও সি মাইন দিয়ে। চীনা সহায়তায় তৈরি এই অত্যাধুনিক সাবমেরিনগুলো এখন এআই প্রযুক্তিযুক্ত হওয়ায় একটানা পানির নিচে শত শত ঘন্টা থাকতে সক্ষম। এর সবচেয়ে বড় ক্ষমতা হলো আধা ঘন্টার মধ্যে পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া। এই প্রণালী হলো যুক্তরাষ্ট্র ও ইউরোপের তেলের লাইফলাইন। ফাতাহ সাবমেরিন দিয়ে ইরান খুব সহজে সি মাইন ইনস্টল করতে পারবে। এটি হবে এমন এক নীরব বিধ্বংসী হামলা যা স্যাটেলাইটেও ধরা পড়বে না। ডিপ্লোম্যাট বিশ্লেষকরা বলছেন, এই নৌ অবরোধ সফল হলে বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে। পশ্চিমা যুদ্ধ জাহাজগুলো বাধ্য হবে দীর্ঘ রুটে ঘুরে চলাচল করতে, যার ফল হবে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সামরিক উত্তেজনার চরম শিখর। রাশিয়া ও চীনের নীরব কূটনীতি। এই ত্রিমাত্রিক উত্তেজনার খেলায় ইরান একা নয়। চীন ফাতাহ সাবমেরিনগুলোতে অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম যুক্ত করে দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের গভীর সমুদ্রের সাবমেরিনগুলোকেও শনাক্ত করতে পারে। অন্যদিকে ইরানের কৌশলগত মিত্র হওয়া সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিয়মিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলছেন। রাশিয়া টুডে বিশ্লেষণ করেছে, পুতিন কি এই দ্বন্দ্বের ছায়ায় নিজের সুযোগ খুঁজছেন? টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানের বন্দর আব্বাসে হামলা চালাতে পারে, আর ইরান তার পাল্টা প্রতিক্রিয়ায় সাবমেরিন থেকে হরমুজে সি মাইন অ্যাক্টিভ করে দিতে পারে। আকাশে ড্রোন, রাডারে কোনো শব্দ নেই, কিন্তু পানির নিচে চলছে কোল্ড ওয়ারের নতুন সংস্করণ। ইরান তার ফাতাহ সাবমেরিনকে পাঠিয়েছে গভীর সমুদ্রে, যুক্তরাষ্ট্র পাঠিয়েছে আরব সাগরে।